চলে এলাম মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকের ক্লাসে থাকছে অধ্যায় ২ পৃথিবী ও মহাবিশ্ব এবং অধ্যায় ৬ উদ্ভিদ প্রাণী ও অণুজীব। যে কোনো জিজ্ঞাসায় তোমরা মেধাবীর সুপারনোভা অ্যাপের যে হটলাইন নাম্বারটি আছে সেখানে কল করতে পারো। এছাড়াও রয়েছে মেধাবীর সুপারনোভা ফেসবুক পেজ। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে এলাম পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টিতে। এর সামারি সেকশনে গেলে দেখবে প্রতিটি টপিক সামারি করে দেয়া আছে এবং সাথে অ্যানিমেটেড ভিডিও লিংক আপ করা। প্রথম টপিকটি হলো মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তির রহস্য আমরা দেখে আসব এই অ্যানিমেটেড ভিডিওটি থেকে। মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। তোমরা জানো আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি। আমরা উপরের দিকে তাকালে কি দেখতে পাই? দিনের বেলায় দেখি সূর্য, কখনো দেখি মেঘ। মেঘ না থাকলে রাতের আকাশে দেখি চাঁদ, নক্ষত্র বা তারা। কখনো প্রশ্ন জেগেছে মনে, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? সূর্য, তারা, চাঁদ এরা কিভাবে সৃষ্টি হয়েছে? বিভিন্ন সমাজে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে। যেমন প্রাচীন চীনের রূপকথায় বলা হয়েছে যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয়। সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছুর জন্ম। বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী ও গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এ বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলা হয়। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। তারপর ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়। একদিকে তখন ছোট ছোট কণা মিলে জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল, একই সাথে তখন মহাবিশ্ব আরো বেড়ে যাচ্ছিল। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ। মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এর একটি প্রমাণ হলো মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। মহাকাশের গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল, বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়েছে। এরপর সৌরজগৎ। সৌরজগৎ কি? অনুমান করা হয় যে আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বা 450 কোটি বছর আগে। আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এবং তাকে ঘিরে ঘুরছে 8টি গ্রহ। গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারবো। আর এখান থেকে আমরা সংক্ষেপে একটু ধারণা নিব যেন আমাদের প্রতিটি গ্রহ সম্পর্কে একসাথে একটু আইডিয়া থাকে। আর ডিটেলস জানার জন্য আমরা একটু ভিডিওটি দেখে আসব। সৌরজগৎ ও আমাদের পৃথিবী, পর্ব 1। সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে নিশ্চয়ই কখনো না কখনো তোমাদের মনে হয়েছে যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, কিন্তু আদতে তা নয়। শুধু তুমি নও, প্রাচীনকাল থেকেই মানুষ এ নিয়ে বিস্তর চিন্তা ভাবনা এবং গবেষণা করে আসছে। 2000 বছরেরও বেশি সময় আগেকার বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল ভাবতেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আরেক বিখ্যাত বিজ্ঞানী টলেমিও সেটাই মনে করতেন, পৃথিবীর সমস্ত কিছুর কেন্দ্র। কিন্তু কোপার্নিকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাবনা আনেন। তিনি আরো একটি নতুন মডেল বলেন, সেটি হলো পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করছে। কিন্তু সেই মডেলটির পক্ষে প্রমাণ হাজির করেন বিজ্ঞানী গ্যালিলিও ও কেপলার। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান 8টি গ্রহ, নানাবিধ জ্যোতিষ্ক এবং ফাঁকা স্থান নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। চলো এদের সাথে পরিচিত হওয়া যাক।
বুধ। বুধ বায়ুমণ্ডলবিহীন একটি গ্রহ এবং এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী। শুক্র। নানা গানে শুকতারা বা ধ্রুবতারার কথা নিশ্চয়ই শুনেছ। সেটি আসলে আমাদের সৌরজগতের শুক্র গ্রহ। পৃথিবী সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহটি একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে। মঙ্গল। এই গ্রহটিকে লাল গ্রহ বলার কারণ হলো এর পৃষ্ঠের রং। এর লাল রঙের ধূলিময় মাটির নিচে বিজ্ঞানীরা ধারণা করেছেন পানির সন্ধান পাওয়া যাবে। বৃহস্পতি। সূর্যের সবচেয়ে বড় এই গ্রহটির শুধু গ্যাসই রয়েছে, কোনো কঠিন পৃষ্ঠ নেই। শনি। এই গ্রহটিও শুধুই গ্যাস দিয়ে তৈরি, তবে একে ঘিরে কিছু বলয় আছে। ইউরেনাস। ইউরেনাস গ্যাস ও বরফ দিয়ে গঠিত। নেপচুন। এটা অনেকটা ইউরেনাসের মতোই। প্লুটো। একে আগে গ্রহ বলা হলেও 2009 সালে তাকে পদমর্যাদাচ্যুত করা হয়। সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ যেমন ঘুরছে, তেমনি গ্রহগুলোকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কগুলোকে বলা হয় উপগ্রহ। যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ, তেমনি অন্যান্য গ্রহেরও উপগ্রহ রয়েছে। চাঁদ 27 দিন 8 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। যে রাতে চাঁদ দেখা যায় না তাকে আমরা অমাবস্যা বলি, আর যে রাতে থালার মতো চাঁদ দেখা যায় তাকে আমরা পূর্ণিমা বলি। 29 বা 30 দিন পর পর পূর্ণিমা ও অমাবস্যা হতে দেখি। চাঁদ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হলেও মানুষ যেসব উপগ্রহ প্রেরণ করেছে সেইগুলি হলো কৃত্রিম উপগ্রহ। এমন উপগ্রহের সংখ্যা 2500 বা তার বেশি। বেতার ও টেলিযোগাযোগ, আবহাওয়া ও অন্যান্য তথ্য সংগ্রহের জন্য কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়। সৌরজগতে গ্রহ, উপগ্রহ ছাড়াও রয়েছে অন্য কিছু জ্যোতিষ্ক, ধূমকেতু, উল্কা, গ্রহাণু। এরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ক্ষুদ্র গ্রহের ন্যায় কঠিন শিলাময় বা ধাতব বস্তুকে বলা হয় গ্রহাণু। ধূমকেতু গ্যাস, বরফ ও ধূলিকণা দিয়ে গঠিত। সূর্যের কাছাকাছি গেলে সূর্যের তাপে কঠিন পদার্থ আকাশে ছড়িয়ে যায়, তখন এটি ঝাঁটার মতো দর্শনীয় লেজে পরিণত হয়। কিছু কিছু ধূমকেতু অনেক বছর পর পর দেখা যায়, যেমন হ্যালির ধূমকেতু 75 বছর পর দেখা যায়। এটি সামনে 2062 সালে দেখতে পাওয়া যাবে। সূর্যের চারপাশে ঘূর্ণায়মান বস্তুর মাঝে সবচেয়ে ছোট হলো উল্কাপিণ্ড। এরা মূলত কঠিন, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এরা পুড়ে যায় এবং এদেরকে অগ্নিগোলকের মতো ছুটে পড়তে দেখা যায়। বড় বড় উল্কাপিণ্ড পৃথিবীতে পতিত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি করেছে পৃথিবীতে। প্রতিটি গ্রহের বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা যদি বইটিতে যাই, সৌরজগতের বিভিন্ন গ্রহগুলো এখানে রয়েছে, যেমন সূর্য, এরপর রয়েছে বুধ, এখানে বাকি গ্রহগুলো রয়েছে যেমন শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। এগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি। এবার গ্রহ শেষে রয়েছে নক্ষত্রমণ্ডলী। নক্ষত্রমণ্ডলীর এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, যেমন এটি হচ্ছে কালপুরুষের ছবি। এরপর এখানে রয়েছে বড় ভাল্লুক, এরপর এখানে রয়েছে বৃশ্চিক। এরপর এখানে এলে আমরা দেখব নক্ষত্রমণ্ডলীগুলো ছবি। এরপর রয়েছে জ্যোতির্বিদ্যা, তারপর সপ্তর্ষি মণ্ডল। এখানে কিছু নোটস দেওয়া আছে, তোমরা জানতে চাইলে এগুলো একটু পড়ে নিবে। তারপরে রয়েছে কালপুরুষ। অর্থাৎ নক্ষত্রমণ্ডলী কি? রাতের আকাশে জ্বলজ্বল করা নক্ষত্রগুলো আসলে দূরবর্তী সূর্যের মতো তারারা, যাদের নিজস্ব তাপ ও আলো রয়েছে। নক্ষত্রমণ্ডলী হলো নক্ষত্রগুলির একটি বিশেষ আকৃতি, যা প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে নামকরণ করেছেন। জ্যোতিষবিদ্যা নক্ষত্রমণ্ডলীর অবস্থান অনুসারে ভাগ্য নির্ণয় করে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা এগুলো সম্পর্কে আরেকটু জানতে অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব।
নক্ষত্রমণ্ডলী। রাতের অন্ধকারে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোকবিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়। এগুলোকে নক্ষত্র বলে। নক্ষত্রের নিজস্ব তাপ ও আলো আছে। এদের আকার পরিবর্তন হয় না এবং নির্দিষ্ট পথে গতিশীল। অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে জোট বেঁধেছে। এই নক্ষত্র দলকে নক্ষত্রমণ্ডলী বলে। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্র দলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতি কল্পনা করে বিভিন্ন নাম দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রাচীন মানুষের কাল্পনিক ছবির নাম হল অরায়ন বা কালপুরুষ, উর্সা মেজর বা বড় ভাল্লুক, স্করপিও বা বৃশ্চিক। যদিও একটি নক্ষত্র খুঁজে পাওয়া কঠিন, কিন্তু যখন অনেকগুলো নক্ষত্র একত্রিত হয়ে একটি নির্দিষ্ট আকৃতি গঠন করে তখন তা সহজেই শনাক্ত করা যায়। আকাশে অসংখ্য নক্ষত্রের ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করে আকাশকে 12 ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটির একটা করে ছবি কল্পনা করে তাদেরকে সেরকম নামও দেওয়া হয়েছে। এমনকি এই নক্ষত্রমণ্ডলীর উদয়ের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের বাংলা মাসের নামকরণ করা হয়েছে। কালপুরুষ। শীতের সময় রাতের আকাশে নক্ষত্রমণ্ডলী খুব স্পষ্টভাবে দেখা যায়। তারাগুলো দেখে মনে হয় তারা যেন বিভিন্ন মজাদার আকার ধারণ করে, কখনো সিংহ, কখনো বিচ্ছা, আরো কত কিছু। তেমনই একটি আকৃতির নাম কালপুরুষ। কালপুরুষ একটি নক্ষত্রমণ্ডলী যা দেখতে অনেকটা যোদ্ধার মতো। এর বেল্টের নিচে তরবারির মতো দেখতে ঝুলন্ত নক্ষত্রগুলির মাঝামাঝি নক্ষত্রটি একটি নেবুলা। নেবুলা হলো ধুলা, হাইড্রোজেন, হিলিয়াম ও আয়নিত গ্যাসের আন্তঃমহাদেশীয় মেঘ। নেবুলাটির মধ্যে একটি ব্ল্যাক হোল আছে যা সূর্য থেকে প্রায় 200 গুণ ভারী। ব্ল্যাক হোল হলো মহাশূন্যের এমন কিছু জায়গা যেখানে মহাকর্ষ বল আশেপাশের সবকিছু টেনে তার কেন্দ্রে নিয়ে যায়, এমনকি আলোও টেনে নেয়। সপ্তর্ষি মণ্ডল। পৃথিবীর আকাশে যে কোনো গ্রহ, নক্ষত্র, ধূমকেতু দেখা যাক না কেন, সে তার স্থান পরিবর্তন করবেই, কারণ পৃথিবী ঘূর্ণনশীল এবং মহাবিশ্বের প্রতিটি বস্তুই ঘূর্ণনশীল। সেই কারণে পৃথিবীর আকাশে যাই দেখা যাক না কেন তার উদয় এবং অস্ত আছে। একমাত্র ব্যতিক্রম হলো ধ্রুবতারা। এরা একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশের একটি নক্ষত্রমণ্ডল যা ধ্রুবতারাকে ঘিরে ঘড়ির কাঁটার মতো ঘুরছে। এই নক্ষত্রমণ্ডলে 7টি তারা রয়েছে এবং এটিকে উত্তর আকাশে প্রশ্নবোধক চিহ্নের মতো দেখা যায়। জ্যোতিষী বিদ্যা। তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকে হাত দেখে রাশিচক্র দিয়ে ভাগ্য বলে দেয়, শুভ সময় অশুভ সময় জানিয়ে দেয়। জ্যোতিষীবিদরা নক্ষত্রমণ্ডলীকে এভাবে কুসংস্কারের জন্য ব্যবহার করে। কার জন্ম কোন নক্ষত্রমণ্ডলীর উদিত হওয়ার সময় হয়েছে সেটি দিয়ে ভাগ্য নির্ণয় করে। অনেকেই এই জ্যোতিষীবিদ্যা বিশ্বাস করলেও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো এই অধ্যায়টি এখানেই শেষ হলো। তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। এরপর আমরা চলে যাব অন্য অধ্যায়টিতে। আমাদের এর পরের অধ্যায়টি হলো উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। এর সামারি সেকশনে এসে আমরা প্রতিটি টপিকের সামারি পড়ে নিব এবং প্রয়োজনে অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে নিব। তো প্রথম টপিকই হলো উদ্ভিদ জগতের বৈচিত্র্য। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সম্পর্কে জানতে পারবো। দেখব বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, অর্থাৎ উদ্ভিদ জগতের বৈচিত্র্য। আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। এই পরিচিত বিশাল পৃথিবীকে বিভিন্ন আকার, আকৃতি ও রঙের গাছপালা দ্বারা বৈচিত্র্যপূর্ণ করে তোলা হয়েছে। উদ্ভিদের মধ্যে যত পার্থক্য থাকুক না কেন, সব উদ্ভিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রায় সবারই মূল কাণ্ড, পাতা থাকে, ফুল ফল থাকে কারো কারো। তো সূর্যালোকে পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে, যা হচ্ছে ওদের খাদ্য। সমুদ্রের গভীরে এবং উচ্চ পর্বতমালায়ও উদ্ভিদ বিদ্যমান, যা কেবল অন্যান্য প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ করে না, বরং এই বিশাল পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। তবে এদের অবস্থার পরিবর্তনের জন্য এদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন যেসব উদ্ভিদ পর্বতমালায় জন্মায় তারা সমুদ্রের উদ্ভিদের মতো হবে না, আবার যারা মাটিতে জন্মায় তাদের বৈশিষ্ট্য আবার তাদের সাথে মিলবে না।
তো এই সম্পর্কে আমরা জানার জন্য এই ভিডিওটি দেখে আসতে পারি। এরপর রয়েছে উদ্ভিদ জগতের বংশবৃদ্ধি। এদের বংশবৃদ্ধিরও এক একটির ভিন্ন ভিন্ন ধরন রয়েছে। প্রতিটি জীব প্রজনন করে এবং এর মাধ্যমে বংশ বিস্তার করে। প্রজনন প্রক্রিয়া দ্বারা একই প্রজাতির নতুন প্রজন্ম জন্ম নেয়। প্রজনন দুই প্রকারের হতে পারে, যৌন ও অযৌন। কিছু উদ্ভিদ, প্রাণী ও অণুজীবে উভয় ধরনের প্রজননই সম্ভব দেখা যায়। এরপর মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ। এখানে আমরা যে সকল প্রাণীর মেরুদণ্ডী এবং যে সকল প্রাণী অমেরুদণ্ডী তাদের সম্পর্কে জানতে পারবো। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে আমরা ভিডিওটি দেখে আসব। মেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগ। পৃথিবীতে থাকা হাজার হাজার প্রাণীগুলোর মধ্যে নিশ্চয়ই তুমি কত প্রাণী দেখেছো, কিন্তু তোমার দেখা সকল প্রাণীগুলোর মধ্যে পার্থক্য কি খেয়াল করেছো? পৃথিবীতে যত প্রাণী আছে তাদের ভেতর রয়েছে নানা বৈচিত্র্য। যেমন তোমার পোষা কুকুর বা বিড়াল থাকলে খেয়াল করবে তাদের একটা শক্ত শির দ্বারা বা মেরুদণ্ড রয়েছে। তোমারও পিঠের মাঝ বরাবর একটি মেরুদণ্ড রয়েছে যা তোমাকে সোজা হয়ে চলতে সহযোগিতা করে। আবার অনেক প্রাণী আছে যাদের কোনো মেরুদণ্ড নেই, যেমন কেঁচো। নিশ্চয়ই দেখে থাকবে কেঁচো কিভাবে বুকে ভর দিয়ে চলে। কাজেই সব প্রাণীকে প্রথমেই আমরা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুটি ভাগে ভাগ করতে পারি। মেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীদের শরীরে ছোট ছোট খণ্ডে বিভক্ত একটি মেরুদণ্ড থাকে সেসব প্রাণীদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন মানুষ, বিড়াল, মাছ, পাখি, সাপ, আরো অনেক কিছু। মেরুদণ্ডী প্রাণী একটি মেরুরজ্জুযুক্ত প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর শরীরে কোনো আঘাত লাগলে তার অনুভূতি মেরুরজ্জুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। এটি মেরুদণ্ডী প্রাণীদের পিঠ বরাবর নিচের দিকে নেমে আসে। যেসব প্রাণীর মধ্যে মেরুরজ্জু রয়েছে সেসব প্রাণী মূলত কর্ডাটা নামে পরিচিত। মেরুদণ্ড মেরুরজ্জুকে রক্ষা করে। মেরুদণ্ডী প্রাণীর সুরক্ষা ও চলাচলের জন্য শরীরের ভেতর অন্তঃকঙ্কাল থাকে। এই অন্তঃকঙ্কাল হাড় ও তরুণাস্থি দিয়ে তৈরি। মানুষের কান ও নাকের হাড়গুলো শরীরের অন্যান্য হাড়ের তুলনায় নরম। এগুলো হলো তরুণাস্থি। তরুণাস্থি নরম হাড়ের মতো উপাদান যা প্রাণীর সাথে সাথে বৃদ্ধি পায়। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগ। মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়। জলে স্থলে থাকা এমনকি সমুদ্রের বৃহত্তম প্রাণীরাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। চোয়ালবিহীন মাছ। যেসব মাছের চোয়াল নেই তারাই চোয়ালবিহীন মাছ। এই শ্রেণীর প্রায় 70টি মাছের প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এদের বৈশিষ্ট্য: চোয়ালবিহীন এসব মাছের কঙ্কাল অত্যন্ত নমনীয়, শ্বসনের জন্য ফুলকা ব্যবহার করে। এদের মাঝে হ্যাগফিশ ও ল্যাম্প্রে অন্যতম। অস্থিযুক্ত মাছ। যাদের সুগঠিত কঙ্কাল থাকে, যার গঠন অস্থির মতো, তারাই অস্থিযুক্ত মাছ। 20,000 প্রজাতির অস্থিযুক্ত মাছ আছে। এদের বৈশিষ্ট্য: অন্তঃকঙ্কাল শক্ত অস্থি দ্বারা গঠিত। এসব মাছ শ্বসনের জন্য ফুলকা ব্যবহার করে। সাধারণত 4 জোড়া কানকো দিয়ে ফুলকা ঢাকা থাকে। এই শ্রেণীর উল্লেখযোগ্য উদাহরণ হলো রুই, ইলিশ ইত্যাদি। তরুণাস্থিযুক্ত মাছ। এই শ্রেণীর মাছের কঙ্কাল নরম ও কোমল তরুণাস্থি দিয়ে গঠিত। তরুণাস্থিযুক্ত মাছের প্রায় 750টি প্রজাতি রয়েছে। অস্থিযুক্ত ও তরুণাস্থিযুক্ত মাছের মধ্যে পার্থক্য দেখবে, বেশিরভাগ অস্থিযুক্ত মাছ নদীতে বা পুকুরে থাকে, আর তরুণাস্থিযুক্ত মাছ সাগরে থাকে। এদের বৈশিষ্ট্য: অন্তঃকঙ্কাল নরম ও কোমল তরুণাস্থি দিয়ে তৈরি। শ্বসনের জন্য সুগঠিত ফুলকা ব্যবহার করে। সাধারণত 5 থেকে 7 জোড়া কানকো দিয়ে ফুলকা ঢাকা থাকে। স্ট্রিং রে, করাত মাছ ও নানান প্রজাতির হাঙ্গর এই শ্রেণীর অন্তর্ভুক্ত। উভচর প্রাণী। আমরা জানি যেসব প্রাণী জলে ও স্থলে উভয় পরিবেশে বসবাস করে তারা উভচর প্রাণী। ব্যাঙ উভচর প্রাণীদের মধ্যে অন্যতম। এরা জীবনচক্রের প্রাথমিক পর্যায়ে পানিতে থাকে এবং মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং প্রাপ্তবয়স্কে বা পরিণত বয়সে ডাঙায় বসবাস করে ফুসফুস দিয়ে শ্বসন কাজ সম্পন্ন করে। এদের বৈশিষ্ট্য: পানিতে ডিম পাড়ে,
ত্বক নরম ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী। এইসব প্রাণীর শক্ত চোয়াল, মসৃণ ত্বক ও অস্থিযুক্ত কঙ্কাল থাকে। প্রায় 4700 প্রজাতির উভচর প্রাণীদের মধ্যে ব্যাঙ, স্যালামান্ডার বহুল পরিচিত। সরীসৃপ। যেসব প্রাণীরা বুকে ভর দিয়ে হাঁটে তাদের সরীসৃপ প্রাণী বলা হয়। কিছু সরীসৃপ জলে বাস করে, আবার কিছু স্থলে বাস করে। টিকটিকি, গিরগিটি, কুমির, কচ্ছপ, সাপসহ প্রায় 8000 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। এদের বৈশিষ্ট্য: অধিকাংশ প্রাণীর সারা দেহ আঁশ দিয়ে ঢাকা। আঁশযুক্ত ত্বকের আবরণে শক্ত অস্থিযুক্ত কঙ্কাল থাকে। এরা ডিম পাড়ে, সরাসরি বাচ্চা প্রসব করে না। এদের সুগঠিত ফুসফুস থাকে। এদের বাচ্চারা স্তন দুগ্ধ পান করে না। কুমির হলো এমন একটি সরীসৃপ যারা ডাইনোসরের সময় থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই আজও পৃথিবীতে বেঁচে আছে। পাখি। সকল পাখিরাই মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীর অন্তর্ভুক্ত। পালকযুক্ত ডানার সাহায্যে অধিকাংশ পাখি উঠতে পারে। ব্যতিক্রম হলো উট পাখি। ফাঁপা অস্থিযুক্ত কঙ্কালের জন্য পাখিরা বেশ হালকা, কিন্তু হাড় মজবুত হয়। প্রায় 9700 প্রজাতির পাখি পাওয়া গিয়েছে। এদের বৈশিষ্ট্য: পালক ও পাখা বিশিষ্ট দ্বিপদী প্রাণী। পাখিদের ফুসফুস ও দন্তবিহীন চঞ্চু রয়েছে। শক্ত খোলক বিশিষ্ট ডিম পেড়ে বংশ বিস্তার করে। ফাঁপা অস্থিযুক্ত কঙ্কালের জন্য পাখিরা বেশ হালকা হয়। আমাদের অতি পরিচিত পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল কাক, চড়ুই, কবুতর, দোয়েল, ঈগল ইত্যাদি। স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীরা শিশুকালে মায়ের দুধ পান করে এবং এরা সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের হয়ে থাকে। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, কিন্তু তিমি স্তন্যপায়ী প্রাণী হয়েও সমুদ্রে থাকে। এদের সুগঠিত চোয়াল থাকে। এ পর্যন্ত প্রায় 4700টি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে। এদের বৈশিষ্ট্য: দেহ লোমে আবৃত, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অস্থিযুক্ত কঙ্কাল দিয়ে এদের দেহ গঠিত। উষ্ণ রক্তের প্রাণী। শিশুরা মাতৃদুগ্ধ পান করে। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, ফলে নানা ধরনের খাবার খেতে পারে। কিছু স্তন্যপায়ী প্রাণী হলো 4 পা বিশিষ্ট, যেমন গরু, ছাগল, বিড়াল, কুকুর ইত্যাদি। কিছু 2 পা বিশিষ্ট, যেমন মানুষ। এরপর অমেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই, যেমন তেলাপোকা, আরো অনেক উদাহরণ রয়েছে, তো তাদের হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী বলে। প্রাণী জগতের যেসব প্রাণীর শরীরে কশেরুকা বা হাড়ের মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। এই ধরনের প্রাণীরা পৃথিবীর প্রায় প্রাণী প্রজাতির 95%-এর বেশি। এদের মধ্যে প্রধান কিছু প্রাণী হলো কেঁচো, স্পঞ্জ, জেলিফিশ, গলদা চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন পোকামাকড় ও মাকড়সা। এদের কোনোটিরই আসলে মেরুদণ্ড নেই। অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে জানতে আমরা অ্যানিমেটেড ভিডিওটি দেখতে পারি। অমেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগ। অমেরুদণ্ডী প্রাণী যাদের কোনো অস্থি ও মেরুদণ্ড থাকে না বা মেরুদণ্ড বিকশিত হওয়ার সুযোগ নেই তারাই অমেরুদণ্ডী প্রাণী। সমস্ত প্রাণী প্রজাতির 95%-এরও বেশি অমেরুদণ্ডী প্রাণী। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক অমেরুদণ্ডী প্রাণী হল কীট প্রজাতির। এদের বৈশিষ্ট্য: এরা মেরুদণ্ডী প্রাণীর খাদ্য হিসেবে কাজ করে। দেহে শক্ত অভ্যন্তরীণ কঙ্কাল নেই। তেলাপোকা, উইপোকা, পিঁপড়া, মৌমাছি, মাকড়সা ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগ। অমেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং এই প্রাণীদের মধ্যে আর্থ্রোপড হল বৃহত্তম গ্রুপ, যার 12 লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে। আর্থ্রোপড এই শ্রেণীর প্রাণী পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। বহু প্রাণী স্থলে, মিঠা পানিতে ও সমুদ্রে বাস করে। এদের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। এদের বৈশিষ্ট্য: এদের শক্ত বহিঃকঙ্কাল অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। সন্ধিযুক্ত পা থাকে যা তাদের চলাফেরা করতে সাহায্য করে। দেহ বিভিন্ন বিশেষ খণ্ডে বিভক্ত থাকে। আর্থ্রোপডের 3টি বৃহত্তম দল হল ক্রাস্টাসিয়ান, কীটপতঙ্গ বা ইনসেক্ট এবং অ্যারাকনিড।
ক্রাস্টাসিয়ান। ক্রাস্টাসিয়ানরা প্রধানত সমুদ্রে বিপুল পরিমাণে বিদ্যমান, তবে মিঠা পানি, লবণাক্ত পানি, এমনকি স্থলভাগেও বাস করতে পারে। কিছু আবার পরজীবী। ক্রাস্টাসিয়ানদের 30,000-টিরও বেশি প্রজাতি রয়েছে। এদের বৈশিষ্ট্য: এদের খণ্ডিত দেহ এবং একজোড়া করে অ্যান্টেনা আছে। এদের খোলস কাইটিন নামক পদার্থে গঠিত এবং এরা খোলস বদলে বাড়তে থাকে। এদের লিঙ্গ পৃথক, ফলে স্ত্রী ও পুরুষ সহজেই চেনা যায়। কাঁকড়া, চিংড়ি এবং লবস্টার ক্রাস্টাসিয়ানের উদাহরণ। কীটপতঙ্গ বা ইনসেক্ট। আর্থ্রোপোডের বৃহত্তম দল হল কীটপতঙ্গ। এরা হলো পৃথিবীর প্রাণীদের মধ্যে সবচাইতে বৈচিত্র্যময়, যাদের 10 লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে এবং এখনো পর্যন্ত জানা জীবন্ত জীবকুলের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব এরাই করে। কীটের জীবনচক্রের মধ্যে ভিন্নতা রয়েছে, কিন্তু অধিকাংশ কীটই ডিম থেকে ফুটে বের হয়। এদের বৈশিষ্ট্য: কীটপতঙ্গের দেহ 3টি অংশে বিভক্ত: মাথা, বক্ষদেশ ও উদর। 3 জোড়া পা এদের বক্ষের সাথে যুক্ত থাকে। কাইটিন দ্বারা গঠিত শক্ত বহিঃকঙ্কাল দেহকে সুরক্ষা করে। অ্যান্টেনা এবং চোখ দ্বারা আশেপাশের পরিবেশ বুঝতে পারে। প্রজাপতি, পিঁপড়া, তেলাপোকা কিংবা মশামাছি হচ্ছে এদের উদাহরণ। অ্যারাকনিড। প্রায় সমস্ত অ্যারাকনিডই স্থলজ, প্রধানত জমিতে বাস করে, কিন্তু কিছু মিঠা পানির পরিবেশে এবং সামুদ্রিক পরিবেশেও বাস করে। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক অ্যারাকনিডদের মোট 8টি পা থাকে। এই 4 জোড়া পা ছাড়াও অ্যারাকনিডদের আরও 2টি প্রত্যঙ্গ থাকে, যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা হিসেবে কাজ করে। এদের বৈশিষ্ট্য: এদের দেহ 2টি খণ্ডে বিভক্ত। এদের কোনো অ্যান্টেনা বা পাখা কোনোটাই নেই। বহিঃকঙ্কাল থাকে এবং অভ্যন্তরীণ গঠন তরুণাস্থি দিয়ে গঠিত। মাকড়সা, কাঁকড়া বিচ্ছে, মাইট প্রভৃতি এই শ্রেণীর অন্তর্গত। আর্থ্রোপোডের বাহিরেও বিভিন্ন ধরনের অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, যেমন আমাদের পরিচিত প্রাণীগুলোর মধ্যে কেঁচো এবং জোঁক অ্যানালিডা শ্রেণীর অন্তর্গত। জেলিফিশ ও প্রবাল নিডারিয়া শ্রেণীর সদস্য। অন্যদিকে ঝিনুক, শামুক এবং অক্টোপাস মলাস্কা শ্রেণীর প্রাণী। এরপর অণুজীব। অণুজীব কি? অণু মানে হলো ক্ষুদ্র। তার মানে কি, যে জীবগুলো আকারে অতি ক্ষুদ্র তাদেরকে অণুজীব বলা হয়, যা খালি চোখে দেখা যায় না। এর জন্য আমরা কি ব্যবহার করি? অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। এগুলো এককোষী বা বহুকোষী হতে পারে। উৎপাদক বা ভোক্তা হিসেবে বিভিন্ন ভূমিকাও পালন করে। ব্যাকটেরিয়া এককোষী এবং প্রায় সব পরিবেশে বাস করে এবং এদের দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। এরপর ছত্রাক ও প্রোটিস্ট। ছত্রাক বা ফাঞ্জাই হলো অণুজীব যা সালোক সংশ্লেষণ ছাড়া শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। প্রায় 15 লক্ষ প্রজাতির এই জীব বিভিন্ন পরিবেশে বাস করে এবং পদার্থ পচিয়ে পুষ্টি উৎপাদনে সাহায্য করে। আবার প্রোটিস্ট হলো কি, একটি বৈচিত্র্যময় জীব শ্রেণী যারা এককোষী থেকে বহুকোষী পর্যন্ত হতে পারে এবং প্রাণী, উদ্ভিদ বা ছত্রাকের মতো বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে। শৈবাল উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট, যা হলো সালোক সংশ্লেষণ করে কিন্তু উদ্ভিদের মতো মূল কাণ্ড বা পাতা নেই, অর্থাৎ শৈবাল একটু ভিন্ন ধরনের হয় দেখতে। আমরা ছত্রাক ও প্রোটিস্ট সম্পর্কে আরো ধারণা পেতে এই ভিডিওটি দেখে আসতে পারি। ছত্রাক ও প্রোটিস্ট। ছত্রাক একটি রুটিকে যদি অনেক দিন ধরে রেখে দাও, কিছুদিন পর এর উপর কিছু কালো আবরণ দেখতে পাবে। এই কালো আবরণটি হচ্ছে ব্ল্যাক ব্রেড মোল্ড বা রুটির ছত্রাক। এরা পরভোজী বা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাক মাশরুম বা ব্যাঙের ছাতা নামেও পরিচিত। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। সমাঙ্গদেহী হচ্ছে যাকে কাণ্ড, পাতা ও মূলে ভাগ করা যায় না। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন সহ মূল্যবান ঔষধ ছত্রাক থেকে তৈরি হয়। ইস্ট নামক ছত্রাক পাউরুটি তৈরিতে এবং ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়।
মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। ছত্রাকের সংক্রমণে মানুষের দাঁত, ছুলি, মানুষের শ্বাসনালীর প্রদাহ ইত্যাদি নানা রোগ হয়ে থাকে। এছাড়া এরা আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের লাল পচা রোগ ইত্যাদি সৃষ্টি করে। এরা সহজেই কাঠ, বেত ও বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। প্রোটিস্ট। প্রোটিস্ট সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষের একটি অতি বিশাল এবং বৈচিত্র্যময় শ্রেণী। যে কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে তাদের সুকেন্দ্রিক কোষ বলে। এদের গঠন খুব আলাদা। কোনটি অ্যামিবার মতো ক্ষুদ্র ও এককোষী, আবার কোনটি সামুদ্রিক শৈবালের মতো বড় এবং বহুকোষী। এদের মধ্যে কিছু প্রাণীর মতো খাবার খুঁজে, কিছু উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ করে, আর কিছু ছত্রাকের মতো অন্য জীবের উপর নির্ভর করে। তবে এদের প্রাণী, উদ্ভিদ বা ছত্রাকের সাথে সরাসরি মিল নেই, তাই এদের কোনো নির্দিষ্ট শ্রেণীতে ফেলা যায় না। প্রাণী সদৃশ প্রোটিস্ট। কিছু কিছু প্রাণী সদৃশ প্রোটিস্ট তাদের কোষের পৃষ্ঠদেশ প্রসারিত করে পায়ের মতো কাঠামো তৈরি করে প্রাণীর মতো চলাফেরা করে। এদের সুডোপডস বলে। সিলিয়েট নামের প্রোটিস্টের কোষের পৃষ্ঠে সিলিয়া নামে ছোট ছোট চুলের মতো অংশ থাকে, যা নাড়িয়ে তারা স্থান পরিবর্তন করে। আরেক ধরনের প্রোটিস্ট ফ্লাজেলেট নামে পরিচিত, যাদের পশ্চাৎদেশে লম্বা চুলের মতো ফ্লাজিলা থাকে, যা তারা পাখার মতো ঘুরিয়ে চলাচল করে। উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট। উদ্ভিদ সদৃশ প্রোটিস্টরা শৈবাল নামে পরিচিত, আকারে বড় ও বৈচিত্র্যময় একটি শ্রেণী। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এদের কোনো কাণ্ড, মূল বা পাতা নেই, তবে এরা উদ্ভিদের মতো সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা ও অক্সিজেন উৎপাদন করে। বেশিরভাগ উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট জলাশয়ে বাস করে এবং সামুদ্রিক শৈবাল ও কেল্পের মতো বহুকোষী প্রোটিস্ট সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করে। উদাহরণ হলো ভলভক্স, এক ধরনের সবুজ শৈবাল যা গোলাকার কলোনি গঠন করে। ডায়াটম, সিলিকা আবৃত শ্যাওলা যা পানিতে ভাসমান থাকে এবং ফটোসিনথেসিস করে। ছত্রাক সদৃশ প্রোটিস্ট। ছত্রাক সদৃশ প্রোটিস্টগুলোর সাথে ছত্রাকের অনেক বৈশিষ্ট্যের মিল রয়েছে। এরা উভয়ই পরভোজী, খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। ছত্রাকের মতো এদের কোষেও কোষ প্রাচীর থাকে। এই প্রোটিস্টগুলো প্রজননের জন্য স্পোর ব্যবহার করে। ছত্রাক সদৃশ প্রোটিস্টের দুটি উদাহরণ হলো স্লাইম মোল্ড এবং জলীয় মোল্ড। এরপর রয়েছে মূলের প্রকারভেদ, কাজ ও কাণ্ডের বিভিন্ন অংশ। এগুলো আমরা বই থেকে আরেকটু বিস্তারিতভাবে পড়ে নিব। এরপর রয়েছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ এবং একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। এই অংশটি আমরা বই থেকে একটু ডিটেলসে পড়ে নিব। এরপর রয়েছে অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক বলতে আমরা বুঝি যার পুষ্প নেই, অর্থাৎ ফুল নেই। উদ্ভিদের মধ্যে কিছু কিছু উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, এদের অপুষ্পক উদ্ভিদ বলে। আর সপুষ্পক উদ্ভিদ কারা? যে সকল উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। আমরা সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জানতে ভিডিওটি দেখে আসবো। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন সপুষ্পক উদ্ভিদের আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ এবং একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আমরা চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায়। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল, ফল ও বীজ হয়। এরা সপুষ্পক উদ্ভিদ, যেমন আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস একবীজপত্রী ও আম, কাঁঠাল, সরিষা, মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ।
একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। এবার আমরা একটি মরিচ গাছের বাহ্যিক গঠন দেখব, যেখানে গাছের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানব। চলো দেখা যাক। 1. কাণ্ড। প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। পাতা। শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। ফুল। পত্রকক্ষে সাদা রঙের ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়। মূল। উদ্ভিদের পর্ব, পর্বমধ্য, অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এ বক্তব্যটি সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচে জন্মে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। এরপর আমরা একটু বইটিতে গেলে দেখতে পাবো অর্থাৎ এক্ষেত্রে তোমাদের উদ্ভিদ বা প্রাণীগুলোর বৈশিষ্ট্যের পার্থক্য এগুলো একটু শিখে নিতে হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তারপর অণুজীবগুলোর বৈশিষ্ট্য জানতে হবে। কি কি অণুজীব রয়েছে সেগুলো একটু মনে রাখবে। ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্ট, তারপর রয়েছে এদের প্রকারভেদগুলো, তারপরে ভাইরাস রয়েছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ভাইরাস। তাহলে আমরা এই টপিকগুলো কভার করেছি। প্রতিটি অ্যানিমেটেড ভিডিও শেষে যে এমসিকিউ সেকশন রয়েছে সেখানে অংশগ্রহণ করে তোমরা যাচাই করতে পারো যে তোমার কতটুকু ধারণা নেওয়া হয়েছে এই টপিক সম্পর্কে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।